গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান যে বিষয় রয়েছে তার তৃতীয় অধ্যায় পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের উপর এই অধ্যায়ের যে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে অর্থাৎ 3 মার্কসের, তার উত্তর এবং প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। এবং এটা এই চ্যাপ্টারের 3 নম্বর পার্ট। এর আগে আরও 2টো পার্ট করা হয়েছে, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞানে তোমরা ক্লিক করলে সেখানে সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। পরমাণুর গঠন আলোচনা করো। পরমাণুর গঠন সম্পর্কে একাধিক বিজ্ঞানীদের দ্বারা এক এক রকম ধারণা পাওয়া যায়। আধুনিক মডেল অনুযায়ী পরমাণুর গঠন নিম্নরূপ। পরমাণুর দুটি অংশ, যথা নিউক্লিয়াস ও তার বাইরের ইলেকট্রন মহল। অর্থাৎ একটা পরমাণুর মধ্যে দুটি অংশ থাকে, একটা নিউক্লিয়াস থাকে এবং তার বাইরের ইলেকট্রন মহল থাকে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটা পরমাণুর ছবি, ঠিক আছে? তো এই যে মাঝখানে যেটা এই যে ডিজাইন করা আছে, তোমাদের ডিজাইন করার প্রয়োজন নেই, এমনি এখানে একটা লিখবে, এখানে নিউক্লিয়াস লিখবে এর ভিতরে, তারপর এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। প্রথম কক্ষপথ কে, তারপরে কক্ষপথ এল, তারপরে হচ্ছে এম। ওকে, তো প্রথম কক্ষপথে সবসময় 2টো ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, আর তৃতীয়টা থাকে 18টা। এর বেশি হওয়া সম্ভব নয়, ঠিক আছে? তো এই যে ধরো কে কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন ম্যাক্সিমাম, এলে থাকে ম্যাক্সিমাম 8টা, আর যেটা এম কক্ষপথ অর্থাৎ 3 নম্বর, সেটাতে থাকে আমাদের কি ম্যাক্সিমাম 18টা, এর বেশি হতে পারে না। তো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন যে কালারগুলো দেওয়া রয়েছে, এই ইলেকট্রনগুলো কি হয় কক্ষপথের চারিদিকে ঘুরতে থাকে। আর এই যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে। যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, আর নিউট্রন কিছু একটা থাকে, সেটা সবটাতে সমান থাকে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথমে লেখা হয়ে গেল এটা, তারপর তোমাদের এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? এবারে আমরা নিচে লিখে দেবো, এটা পরমাণু গঠন, একটা ছবির নিচে লিখে দিলাম। এবার এর সম্বন্ধে কিছু একটু আলোচনা করতে হবে। দেখো কি লেখা আছে, পরমাণু 3 প্রকারের প্রধান কণা দ্বারা গঠিত, যথা প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। অর্থাৎ পরমাণুর ভিতরে মোট 3টে প্রধান কণা থাকে, একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রন। প্রোটন কণা ধনাত্মক বা পজিটিভ তড়িৎগ্রস্ত, ইলেকট্রন কণা নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, এবং নিউট্রন নিস্তড়িত কণা। অর্থাৎ প্রোটন হচ্ছে প্লাস, ইলেকট্রন মাইনাস, আর নিউট্রন কোনো তড়িৎ নেই, নিস্তড়িত। ওকে, 3 নম্বর পয়েন্ট দেখো, নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রকে থাকে প্রোটন ও নিউট্রন। এই কারণে নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। নিউক্লিয়াসকে ঘিরে কতকগুলি নির্দিষ্ট পথে ইলেকট্রনগুলি আবর্তনশীল। এই পথগুলিকে বলা হয় স্থায়ী কক্ষপথ। একটি ইলেকট্রনের ভর একটি নিউট্রন বা প্রোটনের 2000 ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ নিউট্রন বা প্রোটনের যত ভর, ইলেকট্রনের ভর 2000-এরও 1 ভাগ, মানে ইলেকট্রন খুবই হালকা। এই কারণে পরমাণুর নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর ধরা হয়। অর্থাৎ এই যে মাঝখানে যে এটার যা ভর হবে, এটাকেই ধরা হয়, কারণ এগুলো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলো খুবই সামান্য ভর, তাই ওগুলোকে ধরা হয় না। বোঝা গেল? তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পরমাণুর গঠন আলোচনা করো, তাহলে আমাদের এই অ্যান্সারটা লিখতে হবে এবং এই ছবিটা আমাদের আঁকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। চিত্র সহকারে নিম্নলিখিত মৌলগুলির পরমাণুর গঠন বর্ণনা করো। হাইড্রোজেন, হিলিয়াম,
হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এই তিনটের পরমাণু গঠন আমাদের ছবি আঁকতে হবে। তো হাইড্রোজেন পরমাণুর গঠন কেমন দেখো। হাইড্রোজেন পরমাণু মাত্র একটা ইলেকট্রন থাকে, তাহলে ছবিটা তোমরা এরকম আঁকবে। মাঝখানে দেবে পজিটিভ একটা আর নেগেটিভ বাইরে একটা, অর্থাৎ এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা, এই ছবিটা তোমরা আঁকলে বুঝতে পারলে হাইড্রোজেনের পরমাণু গঠন। ওকে, এটা একটা আঁকলে, এখানে একটা প্লাস, এটা একটা মাইনাস। ঠিক আছে, এর সম্বন্ধে যদি তোমরা লিখতে যাও, দেখো হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটিমাত্র প্রোটন থাকে, তাই তো? এই প্রোটনটিকে কেন্দ্র করে একটিমাত্র ইলেকট্রন আবর্তন করে। সাধারণ হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নেই, তাহলে একটাই মাত্র প্রোটন, একটাই মাত্র ইলেকট্রন, কোনো রকম নিউট্রন নেই। তাই এই যে ছবিটা আমরা আঁকলাম, এই ছবিটা একটাই ইলেকট্রন, একটাই প্রোটন, তাহলে হাইড্রোজেন পরমাণু গঠন আমরা করে ফেললাম। নেক্সট, হিলিয়াম পরমাণুর গঠন। হিলিয়াম পরমাণু গঠনের মধ্যে দুটি থাকে নিউট্রন, দুটি থাকে প্রোটন আর দুটি থাকে ইলেকট্রন। এই যে দুটো ইলেকট্রন রয়েছে, দুটো প্রোটন রয়েছে, দুটো নিউট্রন রয়েছে। এবার ছবিটা আঁকতে হবে তোমাদের। ওকে, তো এর সম্বন্ধে লেখাটা দেখে নাও। হিলিয়াম পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যা, কণার সংখ্যা দুটো, এবং নিউট্রন কণার সংখ্যা 2। হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে থাকা কক্ষপথে উপস্থিত ইলেকট্রন কণার সংখ্যা = 2। তাহলে প্রোটনও দুটো, নিউট্রনও দুটো, ইলেকট্রনও দুটো। তাহলে আমরা ছবিটা এঁকে ফেলবো আর এটা লিখে ফেলবো। ওকে, নেক্সট লিথিয়াম পরমাণুর গঠনটা করব। লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন থাকে, তাই তো? আর 3টি প্রোটন থাকে, 3টি নিউট্রন থাকে। আগেরটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি আগেই বলে দিয়েছি যে প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকে না। তাহলে এখানে যেহেতু দুটো ইলেকট্রন হয়ে গেল, 3 নম্বর ইলেকট্রনের জন্য লিথিয়ামের আরও একটা কক্ষপথ আঁকতে হয় এবং সেখানে একটা থাকে, অর্থাৎ প্রথম কক্ষপথে থাকে দুটো আর দ্বিতীয় কক্ষপথে থাকে একটা। এইটা হচ্ছে লিথিয়াম পরমাণুর গঠন। এই ছবিটা তোমাদের আঁকতে হবে এবং তোমাদের লিখতে হবে লিথিয়াম পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যা, কণার সংখ্যা = 3, নিউট্রন কণার সংখ্যা = 4। সরি, আমি এখানে একটা জিনিস ভুল বলেছি তোমাদের, এখানে 4টি নিউট্রন হবে। দেখো এখানে 4টে আছে, এর 4টে নিউট্রন আছে, আর ইলেকট্রন হচ্ছে আমাদের 3টে আর প্রোটন 3টে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 3টি আর নিউট্রন কণার সংখ্যা 4। লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম কক্ষপথে থাকে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন আবর্তন করে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এটার ক্ষেত্রে তাহলে কী পেলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো রকম নিউট্রন পেলাম না, একটা প্রোটন, একটা ইলেকট্রন। হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে দুটো প্রোটন, দুটো নিউট্রন, দুটো ইলেকট্রন। আর লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে 4টি নিউট্রন, 3টি প্রোটন আর 3টি ইলেকট্রন, এবং 3টি ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষপথে 2টি আর দ্বিতীয় কক্ষপথে 1টি। ওকে, বুঝতে পারলে? পরের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত যৌগগুলির সংকেত থেকে তাদের মধ্যে উপস্থিত মূলকের নাম, সংকেত এবং মূলকগুলির যোজ্যতা সারণীবদ্ধ করো। অর্থাৎ যেগুলো দেওয়া আছে এগুলোর প্রত্যেকটা কী করতে হবে, আমাদের যৌগের সংকেতগুলো দেওয়া আছে, সেখান থেকে আমাদের মূলকের নাম, সংকেত আর মূলকগুলির যোজ্যতা লিখতে হবে। ঠিক আছে, তো প্রথম দেওয়া আছে Na2S। Na2S হচ্ছে তার মূলকের নাম কি, এই যে মূলকটা রয়েছে সেটা হচ্ছে S আছে, মানে সালফাইড। ওকে, সালফাইড। আর এটা দেখো Na2 আছে, তাহলে এটা হবে 2- সালফাইড 2-। তাহলে এই যে সংকেতটা হলো যে উপস্থিত যে আয়ন আছে তার আয়নের মূলকের নাম হবে সালফাইড, সংকেত হবে S2- আর যোজ্যতা 2। ঠিক আছে, Na
HCO3, এই CO3 হচ্ছে বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে এটার মূলকের নাম কি? এর মূলকের নাম হচ্ছে বাইকার্বনেট এবং এর সংকেত তো হবে HCO3 মাথায় একটা মাইনাস, শুধু মাইনাস, একটা মাইনাস বলে এর যোজ্যতা 1। ওকে, তারপরে আছে 3 নম্বরে NaCN। NaCN হচ্ছে CN থাকলে হয় সায়ানাইড, CN হচ্ছে সায়ানাইড আর তার সংকেত কি? CN মাইনাস, তো যোজ্যতা কত? 1। এরপরে আছে NaOH, OH থাকলে হাইড্রক্সাইড, এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে OH থাকলে হবে হাইড্রক্সাইড, যেটা সংকেত OH মাইনাস, যার যোজ্যতা 1। NaF, F মানে ফ্লুরাইড, তাহলে এর মূলকের নাম হচ্ছে ফ্লুরাইড আর এর সংকেত কি? F মাইনাস, এর যোজ্যতাও 1। নেক্সট আছে NaBr, Br মানে ব্রোমাইড, তাহলে ব্রোমাইড আর সংকেত কি? Br মাইনাস, এরও মূলকের যোজ্যতা 1। তারপরে আছে NaNO2, NaNO2 হচ্ছে কি? NO2 থাকলে কি হয়? নাইট্রাইড এবং Na2 হল Na2 মাইনাস হলো এর সংকেত, যোজ্যতা 1। নেক্সট আছে Na2SO3, SO3 থাকলে সালফাইড। ঠিক আছে, সালফাইড এবং সেটা SO3 এর SO3 তার মাথায় 2 মাইনাস, সেটা হলো 2, এর সংকেত কি? এর যোজ্যতা কত? যোজ্যতা 2। এর আগে একটা তোমরা দেখো, এটা ছিল সালফাইড, একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, S থাকলে হয় সালফাইড আর SO3 থাকলে হবে সালফাইড। ভালো করে দেখো, আগেরটা ছিল হস্যই ড, এটা কিন্তু হস্যই ট, সালফাইড, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। নেক্সট কি আছে? নেক্সট আছে KMnO4, MnO4 থাকলে কি হবে? পারম্যাঙ্গানেট, যার সংকেত MnO4 এর মাইনাস, যোজ্যতা কত? 1। এরপরে আছে K2Cr2O7, এই Cr2O7 থাকলে হবে ডাইক্রোমেট, Cr2O7 তার মাথায় 2 মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে এর সংকেত, কারণ এখানে K2 আছে সবসময়, এর যে সংকেতটা এই যে দুটো মাইনাস একটা মাইনাস কী করে হচ্ছে কীভাবে না, এই যে প্রথম যেটা আছে তার তার নিচে কত আছে, এটা কি কিছু নেই মানে 1, তাহলে এর -1, এটা দুটো ছিল তাই এটা দুটো, এটা একটা, সবগুলো তাইভাবেই হয়েছে। ঠিক আছে, তাহলে এর যোজ্যতা 2। এরা আছে NaLO2, এই AlO2 হচ্ছে এর মূলক, এটা কী হবে? অ্যালুমিনেট, AlO2 Na একটাই আছে তাহলে -1, শুধু -1 দিতে লাগে না, শুধু 1 আর যোজ্যতা কত? 1। নেক্সট আছে Na2ZnO2, এটা দ্বারা ZnO2 থাকলে হবে জিঙ্কেটের সংকেত ZnO2 আর 2 মাইনাস, কারণ হচ্ছে কি Na2 আছে তাহলে এটা হবে 2। আচ্ছা, এবার হচ্ছে NaHSO4, এখানে তাহলে কি মূলকটা কোনটা? এইটা হয় HSO4, তাহলে HSO4 থাকলে হবে বাইসালফেট এবং এর সঙ্গে যেহেতু 1 আছে তাহলে -1 মানে 1, তাহলে শুধু মাইনাস, তাহলে হবে HSO4 মাইনাস এবং যোজ্যতা 1। আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এগুলো। ওকে, পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কত প্রকার? প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ দাও। রাসায়নিক বিক্রিয়া প্রধানত 4 প্রকার, যথা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংশ্লেষণ, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। ওকে, তো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। অর্থাৎ কি, এটা একটা নতুন, দুটো আলাদা আলাদা মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন একটা তৈরি করলো। ঠিক আছে, এইটা হলো কি, এটা হলো আমাদের প্রত্যক্ষ সংযোগ সংশ্লেষণ। উদাহরণ দেখো, উদাহরণ হলো উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম Mg এবং অক্সিজেনের মানে O2 বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড MgO উৎপন্ন হয়।
যেমন 2 mg প্লাস O2 দুটো যুক্ত হয়ে 2 mgO। তোমরা চাইলে এইটা না লিখে শুধু এই উদাহরণটা লিখলেও তোমাদের পরীক্ষার সময় চলবে, যে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে লিখেই উদাহরণটা দিলে। অর্থাৎ দেখো এখানে mg আর অক্সিজেন দুটো যুক্ত হয়ে 2 mgO তৈরি হলো। নেক্সট কি বলছে, বিয়োজন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। অর্থাৎ একটা থেকে ভেঙে দুটো তৈরি হয়। এর আগেটা ছিল কি, দুটো যুক্ত হয়ে একটা হয়েছে, এটা একটা থেকে ভেঙে দুটো হয়েছে। দেখো এখানে দুটো ছিল, ভেঙে গিয়ে দুটো হলো। যেমন উদাহরণ কি, উদাহরণ হলো চুনাপাথরকে অর্থাৎ CaCO3 উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড CaO এবং কার্বন ডাই অক্সাইড CO2 উৎপন্ন করে। যেমন CaCO3 সেখান থেকে ভেঙে উৎপন্ন হলো CaO আর CO2। ওকে। 3 নম্বর হলো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থিত কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ দেখো এই নীলটা শুধু একা ছিল আর এই লাল বা গোলাপির সঙ্গে সবুজটা ছিল, ঠিক আছে। যখন বিক্রিয়া হলো তখন নীল এই সবুজটাকে নিয়ে নিল আর লালটাকে আলাদা করে দিল। অর্থাৎ কি, এইরকম বিক্রিয়াগুলো কেমন হয়, যে একজন একা থাকে আর দুজন একসঙ্গে থাকে, সেই দুজন যে একসঙ্গে থাকে এর থেকে এ একটা নিয়ে নেয় আর একে আলাদা করে দেয়। এই রকম বিক্রিয়াকে বলে প্রতিস্থাপন, অর্থাৎ একে প্রতিস্থাপন বিক্রিয়া বলছি, ঠিক আছে। যেমন উদাহরণ দেখো, কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে তার ওপর বাদামি আস্তরণ পড়ে, কারণ CuSO4 যৌগে কপার Cu পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে। অর্থাৎ Cuটাকে হটিয়ে দিয়ে Fe সেটা নিয়ে নেয়, ওরে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের উপর। অর্থাৎ কি, সমীকরণটা দেখো, Fe প্লাস CuSO4 এটা ছিল, Fe কী করছে, CuSO4টাকে নিয়ে নিচ্ছে আর Cuটাকে আলাদা ফেলে দিচ্ছে। এই রকম ঘটনাকে বলা হয় কি, আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। FeCuSO4 সমান FeSO4 প্লাস Cu। ওকে। তো যারা এগুলো আগে দেখোনি, এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি পার্ট 1 ভিডিও, সেই ভিডিওতে আমি এরকম প্রতিটা বিক্রিয়া আমি কিন্তু বলে বুঝিয়ে দিয়েছিলাম। যদি সেই ভিডিওটাকেও মিস করে থাকো তাই প্লেলিস্টে যাবে, এই চ্যাপ্টারের উপর যে পার্ট 1 ভিডিও আছে সেটা দেখে নেবে, সেখানেও কিন্তু আমি এরকমভাবে প্রতিটা বিক্রিয়া বুঝিয়ে দিয়েছি। নেক্সট লাস্ট যেটা আছে বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়াটা খুব ইন্টারেস্টিং। কেমন দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান বা মূলকগুলি পরস্পর স্থান বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে বিনিময় বিক্রিয়া বলে। এখানে দেখো নীলের সঙ্গে গোলাপি ছিল আর সবুজের সঙ্গে হলুদ ছিল। কি করবে, নীল এই যে সবুজের সঙ্গে এ নিয়ে নিল, এটা চলে গেল। অর্থাৎ কেমন হলো, যে এর সঙ্গে এ চলে এলো, এর সঙ্গে এ চলে এলো, তো এই নীলের সঙ্গে হলুদটা চলে এলো আর সবুজের সঙ্গে লালটা চলে এলো। মানে এর যে বন্ধু ছিল সে একে দিয়ে দিল আর এর বন্ধুটা এ নিয়ে নিল, নিয়ে নতুন বিক্রিয়ায় নতুন যৌগ তৈরি করলো। উদাহরণ দেখো কেমন, সোডিয়াম ক্লোরাইড মানে NaCl এবং সিলভার নাইট্রেট AgNO3 বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড AgCl এর সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। বিক্রিয়াটা কেমন, NaCl প্লাস AgNO3 সমান NaNO3 প্লাস AgCl। অর্থাৎ NaClটাকে ছেড়ে দিল আর NO3 নিয়ে নিল, তাহলে NaNO3 হয়ে গেল, আর Ag এই Clটাকে নিয়ে নিল, নিয়ে এটা বিক্রিয়া তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো চারখানা বিক্রিয়া কেমন পরপর হয়। তাহলে একটা ছিল কেমন, যেটা প্রথমে আমরা দেখলাম, সেটা আমাদের কি ছিল, সেটা ছিল আমাদের প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। সেটা কি, দুটো আলাদা আলাদা একসঙ্গে যুক্ত হয়ে যাবে। তারপর ছিল বিয়োজন বিক্রিয়া, যে দুটো থেকে ভেঙে একটা একটা করে হয়ে যাবে। তারপরে হলো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কেমন ছিল, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কি, এটা ফাঁকা দুজন একসঙ্গে থাকে, একজন আলাদা থাকে, সে যে আলাদা থাকে সে অন্যজনকে নিয়ে নেয়, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর বিনিময় বিক্রিয়া হচ্ছে একে দিয়ে দেবে ও ওকে দিয়ে দেবে। আশা করি তোমরা সবকটা বিক্রিয়া বুঝতে পেরেছো।
নেক্সট প্রশ্ন, যোজ্যতা বা ভ্যালেন্সি কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌলের সাপেক্ষে কিভাবে যোজ্যতা পরিমাপ করা যায়? তো যোজ্যতা কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণু যে কটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগের অণু থেকে যতগুলি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা বা ভ্যালেন্সি বলে। তাহলে যোজ্যতা এবং ভ্যালেন্সির মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু সমস্ত হাইড্রোজেন পরমাণুর উপর নির্ভর করে। অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণু যে কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে অথবা দুটো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে দেবে, মানে বার করে দেবে, সেটাই হবে ওর যোজ্যতা। যেমন একটা উদাহরণ দেখো, একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে জল গঠন করে, H2O গঠন করে, তাই অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে অক্সিজেন কি করছে? দুটো হাইড্রোজেনকে নিয়ে তৈরি করছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা 2। আর এখানে হাইড্রোজেন 2 আছে, তাই অক্সিজেনের যোজ্যতা 2। এর পরের প্রশ্ন বলেছিল কি, হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌলের সাপেক্ষে কিভাবে যোজ্যতা পরিমাপ করা যায়? অর্থাৎ হাইড্রোজেন ছাড়া অন্য কোনো যোজ্যতা কীভাবে করা যায় সেটা দেখতে হবে। হাইড্রোজেন ব্যতীত অন্য মৌল ক্লোরিন প্রায় সকল মৌলের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে যতগুলো হাইড্রোজেন যুক্ত হবে বা যতগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সেইটা হচ্ছে তার যোজ্যতা হয়। এখানে বলছে যে ক্লোরিন প্রায় সকল মৌলের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে হাইড্রোজেনের বদলে যদি ক্লোরিন থাকে সেটাও আমরা ব্যবহার করতে পারি। তাই কোনো মৌলের একটি পরমাণু যতগুলি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যা দ্বারা ওই মৌলের যোজ্যতা পরিমাপ করা হয়। তাহলে হাইড্রোজেনের বদলে যদি ক্লোরিনও থাকে তাহলে আমরা সেই যোজ্যতা পরিমাপ করতে পারি। যেমন একটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে NaCl গঠন করে, সুতরাং সোডিয়াম পরমাণুর যোজ্যতা 1। এখানে NaCl, Cl এর সঙ্গে একটা সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা 1 হয়ে গেল। আবার একটি অ্যালুমিনিয়াম পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে AgAlCl3 গঠন করে, তাহলে এখানে ক্লোরিন করা 3টে, তাহলে এই যে অ্যালুমিনিয়ামের সংকেত কত হবে, যোজ্যতা কত হবে? সুতরাং অ্যালুমিনিয়াম যোজ্যতা 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ জিনিস, একটু ভালো করে বুঝতে পারলে তোমরা নিজেরাই সব করতে পারবে। ওকে। পরিবর্তনশীল যোজ্যতা বা ভ্যারিয়েবল ভ্যালেন্সি বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। কতকগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় বলে পরিবর্তনশীল যোজ্যতা, কতগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় যাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা। অর্থাৎ এক্ষুনি আমরা দেখছিলাম যে অ্যালুমিনিয়ামের 3 হয়েছে বা সোডিয়ামের 1 হয়েছে, কিন্তু কিছু কিছু মৌল আছে যেগুলো অনেকগুলো যোজ্যতা হতে পারে, মানে 3ও হতে পারে, 2ও হতে পারে, 1ও হতে পারে। সেই জন্য সেই সমস্ত মৌলগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। ঠিক আছে, সেই মৌলের যোজ্যতাগুলোকে। তো কি আছে দেখো, এই সকল মৌলের যোজ্যতার 2টি স্তর দেখা যায়। অপেক্ষাকৃত কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে আঁশ যৌগ এবং অপেক্ষাকৃত বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ইক যৌগ। অর্থাৎ যদি কোনো মৌলের কম যোজ্যতা হয় তাকে বলা হয় আঁশ, আর বেশি যোজ্যতা হলে বলা হয় ইক। উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন কপার মৌল 1 ও 2 এই 2টি যোজ্যতা স্তর প্রদর্শন করে, অর্থাৎ কপারের 1 হয় অথবা 2 হয়, এই 2টি যোজ্যতা স্তর প্রদর্শন করে। যেসব কপার ঘটিত যৌগে কপার 1 যোজ্যতা প্রদর্শন করে তাদেরকে বলা হয় কিউপ্রাস যৌগ। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে, আঁশ যুক্ত হলো। তাই তো বলেছিল কি, কম হলে কি হয় আঁশ, আর বেশি হলে ইক। তাহলে প্রাস মানে কি, আঁশ যুক্ত হয়েছে, তাই কিউপ্রাস যৌগ। যেমন Cu2O, Cu2Cl2 ইত্যাদি। দেখো এখানে 1 যোজ্যতা, এটা 2 যোজ্যতা। ঠিক আছে, যে ইত্যাদি। আবার যেসব কপার ঘটিত যৌগে কপার 2 যোজ্যতা প্রদর্শন করে তাদের কিউপ্রিক যৌগ বলে। যেমন CuO, CuCl2 ইত্যাদি। ঠিক আছে, তাহলে কপার যৌগে কপার 2 যোজ্যতা প্রদর্শন করলে সেটা কি হয়ে গেল, কিউপ্রিক। দেখো ইক যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে CuO আর CuCl2 ইত্যাদি। ঠিক আছে, এখানে একটা তোমাদের জেনে রাখো, একটা বলে অপশান আছে, দেখো কি আছে এটা, কপার ব্যতীত আয়রন
সালফেট, নাইট্রোজেন ইত্যাদি মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তাহলে কপার ছাড়া অন্যান্য যেগুলো আছে যেমন আয়রন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। ওকে, চিহ্ন এবং সংকেতের মধ্যে পার্থক্য লেখো। চিহ্ন আর সংকেত। 1 নম্বর, চিহ্নের সাহায্যে কোনো মৌলিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয়। সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর নাম সংক্ষেপে প্রকাশ করা হয়। তাহলে পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয়, এটা অণুর নাম সংক্ষেপে প্রকাশ করা হয়। 2 নম্বর পয়েন্ট, চিহ্নের দ্বারা ওই মৌলিক পদার্থের পারমাণবিক গুরুত্ব জানা যায়। সংকেতের দ্বারা মৌলিক বা যৌগের আণবিক গুরুত্ব জানা যায়। তাহলে চিহ্নের সাহায্যে পারমাণবিক গুরুত্ব জানা যায়, সংকেতের সাহায্যে আণবিক গুরুত্ব জানা যায়। 3 নম্বর পয়েন্ট, চিহ্নের সাহায্যে মৌলের একটি মাত্র পরমাণুকে বোঝায়। সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে বোঝায়। ওই অণুটি কোন কোন মৌলের কটি পরমাণু দ্বারা গঠিত তাও জানা যায়। তাহলে এখানে শুধুমাত্র পরমাণু বোঝায় আর এটা অণু বোঝায় এবং সেটা কটা পরমাণু নিয়ে গঠিত সেটাও জানা যায়। নেক্সট, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের পার্থক্য লেখো। প্রোটন আবিষ্কার করেছে আবিষ্কারক। প্রথমে বিষয় দেওয়া আছে, তারপর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো আবিষ্কারক কি? প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী গোল্ডস্টাইন 1886 সালে। এগুলো শর্ট প্রশ্ন আসে যে কোন বিজ্ঞানী প্রোটন আবিষ্কার করেছেন, কত সালে, মুখস্থ করে রাখবে, ঠিক আছে। ইলেকট্রন বিজ্ঞানী জে থমসন 1897 সালে। নিউটন বিজ্ঞানী জেমস স্যাডউইক 1932 সালে। ওকে, তাহলে কী দেখে মনে হলো সব থেকে আগে প্রোটন আবিষ্কার হয়েছে, তারপর ইলেকট্রন, তারপর নিউটন আবিষ্কার হয়েছে, ঠিক আছে। ভর, প্রোটনের ভর 1.6725 × 10⁻⁻24 গ্রাম। এটি ইলেকট্রনের চেয়ে 1837 গুণ ভারী। ইলেকট্রনের ভর কত? 9.108 × 10⁻⁻28 গ্রাম। এটা সবচেয়ে হালকা। আর নিউটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম। এটি ইলেকট্রনের চেয়ে 1839 গুণ ভারী। তাহলে ইলেকট্রনের চেয়ে 1837 গুণ ভারী প্রোটন, সব থেকে এটা হালকা, আর এটা 1839 গুণ ভারী নিউট্রন। ওকে, এবার আসছে আধান। ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, আধানের পরিমাণ দেওয়া রয়েছে, এরকম মুখস্থ না করলেও চলবে। এটা তোমরা খেয়াল রাখবে যে এর প্রোটনের ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। এটাই মনে রাখলেই হবে, এটা তোমাদের লাগবে না। 4 নম্বর, অবস্থান কোথায়? পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, আর ইলেকট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে, আর নিউট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও থাকে, নিউট্রনও থাকে, আর ইলেকট্রনও থাকে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই সহজ, মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট, পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য। পরমাণু নিস্তড়িত, আয়ন তড়িৎগ্রস্ত। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। আয়নের মধ্যে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে না, অর্থাৎ প্রোটন ও ইলেকট্রন সমান থাকে পরমাণুতে, আয়নে কিন্তু থাকে না। পরমাণু আয়নের থেকে কম সুস্থিত, আয়ন পরমাণুর থেকে বেশি সুস্থিত। 4 নম্বর, জলীয় দ্রবণে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। জলীয় দ্রবণে আয়ন স্বাধীনভাবে থাকতে পারে। 5 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় পরমাণু তড়িৎ পরিবহন করে না, তড়িৎ বিশ্লেষণের সময় আয়ন তড়িৎ পরিবহন করে। ওকে, নেক্সট আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের পার্থক্যটা দেখব। ক্যাটায়ন কি আছে? পরমাণুর বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়ে ক্যাটায়ন উৎপন্ন হয়। আর অ্যানায়ন পরমাণুর বাইরের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন হয়। তাহলে এ কী করে? ইলেকট্রন বর্জিত করে আর এটা গ্রহণ করে উৎপন্ন হয়। 2 নম্বর, ক্যাটায়ন ধনাত্মক তড়িৎগ্রস্ত, অ্যানায়ন ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ধাতব পদার্থগুলি ক্যাটায়ন গঠন করে আর অধাতব পদার্থগুলি অ্যানায়ন গঠন করে। চাইলে উদাহরণটাও করতে পারো, Ca, সেখান থেকে দুটো ইলেকট্রন মাইনাস হয়ে যাচ্ছে, হয়ে Ca2+ হচ্ছে, এটা হচ্ছে ক্যাটায়ন।
আর এটা Fe ইলেকট্রন প্লাস করছে মানে যুক্ত করে নিচ্ছে হয়ে F মাইনাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানায়ন। ওকে, এই ইলেকট্রন ত্যাগ করছে করে ক্যাটায়ন হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে হয়ে অ্যানায়ন হচ্ছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য করব। তো কি বিষয় আছে দেখো, সংজ্ঞা, অর্থাৎ অণু আর পরমাণুর সংজ্ঞা। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সব ধর্ম বজায় থাকে। তো এটা কি থাকে? পদার্থের সব ধর্ম বজায় থাকে, এটা মৌলের সব ধর্ম বজায় থাকে। এর অস্তিত্ব কি? মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে। পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অণু কী করছে? সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, আর রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে পরমাণু। অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়, আর পরমাণু সাধারণত প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন দ্বারা গঠিত হয়। আর প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য, আর পরমাণু এখনও পর্যন্ত 118টি প্রাকৃতিক ও কৃত্রিম পরমাণুর সন্ধান পাওয়া গেছে। তাহলে অণু প্রচুর আছে, কিন্তু পরমাণু মাত্র এখনও পর্যন্ত 118টি পাওয়া গেছে। ভবিষ্যতে হয়তো আরও কিছু পাওয়া যেতে পারে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা মনে করো যে ভিডিওর থেকে তোমরা কিছু উপকৃত হলে, তাহলে ভিডিওটি লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।